ভারতে কিন্তু সিএএ লাগু হয়ে গেছে, তার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ কারা করবেন, কিভাবে করবেন, তার কিন্তু প্রচুর কোশ্চেন মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু একটা মানুষের বুঝতে বলতে গেলে বছরের পর বছর লেগে যাচ্ছে, তাও কিন্তু বুঝতে পারছে না। এবার বলি, এই সিএএ কাদের জন্য? এটা হলো যারা ভারতের পার্শ্ববর্তী দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ন বা অন্য কোনো কারণে আপনারা ভারতে চলে এসেছেন, তাদের জন্য। এটা কিন্তু ভারতে যারা স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যে এখন বসবাস করছে তার বাবা বা তার বাবা যারা জন্ম পরম্পরা ভারতীয়, তাদের জন্য কিন্তু না। অতএব আপনি এখানে আবেদন করছেন মানে আপনি কিন্তু নিজেই প্রমাণ করলেন যে আপনি একজন অভারতীয়, অর্থাৎ আপনি পার্শ্ববর্তী দেশ থেকে আপনি ভারতে এসেছেন। ঠিক আছে? এবার আপনি যখন এটা ফর্ম ফিল আপ করবেন, এটা কিন্তু বুঝে শুনে আপনি ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে? এখানে প্রচুর কোশ্চেন কিন্তু এখানে আছে। আপনি এখানে যে কোশ্চেন লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে যে কোশ্চেন লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, একটা পুরো 29 পাতার একটা পিডিএফ এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু 29 পাতার একটা পিডিএফ আপনারা দেখতে পাবেন। প্রচুর নিয়ম কানুন এখানে আছে, প্রচুর সব কিছু কিন্তু আপনারা এখানেই নিজেরাই দেখতে পাবেন। ঠিক আছে? কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, A to Z কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? এবার এটা আপনারা কিন্তু আপনার মোবাইল থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। চলুন আমরা এবার কিছু কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করি। এখানে বলছে নাগরিকত্ব সংশোধন আইন সিএ, এখানে কিন্তু আমরা ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে নিলাম। এখানে কি বলা আছে চলুন দেখি। বলছে কারা কারা আবেদন করতে পারবে, এর অধীনে কিন্তু সেটাই বলেছে। এখানে সিএ এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে করতে হবে। এই আবেদনটি অনলাইনে, অর্থাৎ আপনি কিন্তু এই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন। ঠিক আছে? বলছে কারা সিএ 2019-এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য, সেটা একটু দেখে নিন। এখানে যদি ক্লিক করি আপনি কিন্তু সেটা পেয়ে যান। বলছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু, শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক এবং যারা 31/12/2014 আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং পাসপোর্ট বা ভারতের প্রবেশ আইন 1920 এর ধারা 32C এর অধীনে বা বিদেশি আইন 1946 বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আবেদনে প্রয়োগ করে থেকে কাকে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে 2019-এর যে সি এর আইন আছে তার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ধারা 6B-তে কী বলা আছে চলুন একটু দেখে নিই। ধারা 6B এর অধীনে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার পদ্ধতি। এবার জমা দেওয়ার পদ্ধতিটা কী তা একটু দেখে নিই। বলছে আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নেতৃত্ব, জেলা স্থানীয় কমিটির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এই উদ্দেশ্যে, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সিএ 2019 নামে মোবাইল অ্যাপ্লিকেশন যেতে পারেন। সহজে প্রশ্নপত্র উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইনে সিস্টেম আবেদনকারী তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে বা নিচে নির্দেশ হয়েছিল। অর্থাৎ আপনি যে এই অনলাইনের মাধ্যমে জেলা শাসকের কাছে কিন্তু আপনাকে একটা আবেদন করতে হবে। এবার কারা কোন ফর্মটা আবেদন করবেন সেটা দেখে নিই। এটা কিন্তু জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। আইআইএ কোন ফর্ম কাদের জন্য? আইআইএ ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তাদের জন্য কিন্তু আইআইএ ফর্ম। এবং IIIA ফর্ম কাদের জন্য? একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিকের ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন। ঠিক আছে? তাদের জন্য এই ফর্মটা। তারপরে 3 নম্বর বলছে IVA ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান। তাহলে VA কাদের জন্য দেখে নিন। VA আছে একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত, ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য। তারপরে 5 নম্বর বলছে VIA একজন ব্যক্তি যিনি বা পিতামাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য। তারপরে 6-এ তারপরে বলছে VII ফর্ম কাদের জন্য? একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসেবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসেবে নিবন্ধিত। তারপর বলছে 7 নম্বর বলছে VIIA প্রকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য। অর্থাৎ মোট কিন্তু 7টা ফর্ম রয়েছে এখানে কিন্তু যারা আবেদন করবে, যারা পার্শ্ববর্তী দেশ থেকে আছে তাদের জন্য। তারপরে নিচে কী বলা আছে? আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন। ফর্মটি উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং রুপি ফি প্রদান করতে পারেন 50 টাকা অনলাইনের মাধ্যমে। আবেদনের পর্যায় বা আবেদনকারী নিবন্ধনের সংশয়পত্র বা ন্যাচারালাইজেশন সংশয়পত্রের কালি
স্বাক্ষরিত অনুলিপি পাওয়ার জন্য বেছে নিতে পারেন। শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র আবেদনকারী জারি করে হবে যদি তিনি আবেদনের পর্যায়ে একটি বেছে নেন। অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিবন্ধন একটি ডিজিটাল শংসাপত্র বা প্রকৃতিকরণের শংসাপত্র জারি করা হবে। আবেদন জমা দেওয়ার পরে একটি স্বীকৃত শংসাপত্র তৈরি হবে যা আবেদনকারীর জন্য উপলব্ধ হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা, নাগরিকত্ব আবেদনের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে কিনা বা CA 2019-এর অধীন নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার সাথে জড়িত পদক্ষেপগুলো কী কী, চলুন দেখে নিই। বলছে উত্তরে কী বলছে, আবেদনকারী অনলাইন ফর্ম জমা দেওয়ার পর সেটিকে ফর্মটি জেলা স্তর কমিটি বা DLC দ্বারা যাচাই করা হবে। ফর্ম যাচাই বাছাইয়ের পর DLC আবেদনের ইমেল SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে তারিখ যে সময় আবেদনকারী যাচাইয়ের জন্য আবেদনের সাথে সংযুক্ত সমস্ত নথির মূল সহ ব্যক্তিগতভাবে DLC-তে দেখার আশা করে, অর্থাৎ দেখা করতে হবে। অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপটা করলেন, ফর্ম ফিল আপের পর আপনার কিন্তু জেলা অফিস থেকে কিন্তু আপনাকে একটা SMS দেওয়া হবে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট তারিখে। সেখানে তো আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকতে হবে। যাচাই বাছাই করার পর যদি নথিপত্রগুলো যথাযথভাবে পাওয়া যায়, মনোনীত অফিসার সেই আবেদনকারী অনুগত্যের শপথ পরিচালনা করবেন যিনি ধারা 5-এর অধীনে নিবন্ধ বা ধারা 6-এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। তবে যদি থাকে নথির ঘাটতি হলে জেলা স্তর কমিটি আবেদনকারী তা প্রদান করতে বলতে পারে। যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনকারীর সাবস্ক্রাইব করতে এবং বা অনুগত শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিতি হতে ব্যর্থ হন, তাহলে DLCর প্রত্যাখ্যানের বিবেচনার জন্য ওই জাতীয় আবেদন কাছে পাঠাতে পারেন। আবেদনকারী যাচাইয়ের জন্য পরবর্তী তারিখ প্রয়োজনীয় কাগজপত্র আনতে পারেন। নিবন্ধনের জন্য অনুগত্যের শপথ বা ধারা 5 বা স্বাভাবিকভাবে ধারা 6 শুধুমাত্র আবেদনকারী দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়ার পরে পরিচালিত হবে। মনোনীত অফিসার বা অনলাইন সিস্টেমের প্রত্যয় করতে যে নথিগুলো যাচাই করা দেখা হয়েছে, জেলা স্তর কমিটি অনলাইন সিস্টেম শাসিত অনুগত্যের শপথ আপলোড করবে এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির দ্বারা নথির যাচাইয়ের বিষয়ে নিশ্চিতভাবে সব ইলেকট্রনিক্স ফর্মে আবেদনে ফরওয়ার্ড করবে। ক্ষমতাপ্রাপ্ত কমিটি আবেদনকে যাচাই বাছাই করবে, প্রয়োজনীয় বিবেচনা করবেন এবং নিরাপত্তা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত কমিটি ভারতের নাগরিকত্ব আবেদন অনুমোদন ও প্রত্যাখ্যান করতে পারেন। অর্থাৎ আপনি যে আবেদন করলে এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন তার কিন্তু কোনো উল্লেখ আপনারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আপনি আবেদন করছেন, সে যে ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সেগুলো যদি যাচাই বাছাই করার জেলা শাসক যদি মনে করে না আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে, নাহলে কিন্তু আপনার আবেদনটাই খারিজ করে দেওয়া হবে। তেমনই কিন্তু এখানে ইঙ্গিত বলে দেওয়া হচ্ছে। আবেদন করে নাগরিকত্ব সনদ কীভাবে দেওয়া হবে, চলুন এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেটা বলে দিন। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার পর সব কিছু ঠিকঠাক হওয়ার পর যে আবেদনকে নিবন্ধ বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করছেন তার নিবন্ধন একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে, অর্থাৎ ডিজিটালভাবেই দেওয়া হবে। নিবন্ধন বা স্বাভাবিকরণের শংসাপত্র কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী আবেদন পর্যায়ে একটি বেছে নেন এবং এটি আবেদনকারী ক্ষমতাপ্রাপ্ত কমিটির অফিস থেকে বা অর্থাৎ পরিচালক অফিস থেকে সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, কোশ্চেন এবং তার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে এবং সাধারণ মানুষের পক্ষে কিন্তু এত কিছু আইন বা এত ঝামেলা কিন্তু বোঝা সম্ভব নয়। এটা যারা নিয়ে নাড়াচাড়া করে বা ভালো বোঝেন তারাই কিন্তু ব্যাপারটা ভালো বুঝবেন। আপনি কিন্তু এটা কিন্তু যে আবেদন করতে হবে তার মানে আপনি আবেদন করে দেবেন এমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপনি দেখে কিন্তু আবেদন করে ফেলবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। আপনি এই নোটিফিকেশনটা ভালো করে দেখে বুঝে শুনে কোনটা আপনার জন্য জরুরি বা কোন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা কিন্তু দেখে শুনে বুঝে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে বহু সমস্যায় পড়ে যেতে পারবেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে সবাই করতে হবে তাহলে আমাকেও করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।